চ্যাপ্টার 2 কস্ট অ্যাকাউন্টিং এর আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। হয়তো 10টা ইলাস্ট্রেশন আছে এই অধ্যায়ে। আমরা 5টা গত ক্লাসে শেষ করছি, আশা করি আজকেও বাকি এগুলো শেষ করতে পারবো। তো আমরা গত ক্লাসে মূলত এই অধ্যায়টা আমরা গত ক্লাসে যেটা বলছিলাম, কস্ট অ্যালোকেশন বলতে আমরা ওভারহেড কস্ট অ্যালোকেশনের কথা বলছি এখানে। তো গত ক্লাসে আমরা কস্ট অ্যালোকেশনের দুইটা অ্যাপ্রোচ দেখছিলাম, একটা সিঙ্গেল রেট এবং ডুয়াল রেটের। তারপরে আমরা দেখছি যে ওভারহেড অ্যালোকেশন করার জন্য কিছু মেথড আছে। এর মধ্যে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখছি যে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এবং ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড, এগুলোর উপরে আমরা ইলাস্ট্রেশন সলভ করছি। আর আরেকটা কথা ছিল এই অধ্যায়ে, সেটা হলো যে ওভারহেড কোন ডিপার্টমেন্ট কত টাকা বহন করবে সেটা। আচ্ছা, তার আগে আমরা বলে নেই যে এখানে ডিপার্টমেন্ট দুই ধরনের, একটা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, আরেকটা সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টগুলোর খরচগুলো ডাইরেক্ট এক্সপেন্স হিসেবে আসছে এখানে, আর সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্টেরগুলো ইনডাইরেক্ট হিসেবে। তো সেই ক্ষেত্রে যদি ওভারহেড বন্টন করা না থাকে, যেমন 10,000 টাকা ওভারহেড, এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা এবং সার্ভিস ডিপার্টমেন্ট একটা, এই 10,000 টাকা মানে মোট 10,000 টাকা এই তিন ডিপার্টমেন্টের, মানে প্রোডাকশনের দুইটা ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের যে একটা, কে কত টাকা বহন করবে, এইটা যদি বন্টন করি তার নাম হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো সেই হিসেবে আমরা বললাম যে প্রোডাকশন ডিপার্টমেন্ট এ সে 3,000 টাকা এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট বি তারও 3,000 টাকা, মোট 6,000 হইল। আর 10,000 টাকার যে বাকি 4,000, এটা সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্ট বহন করবে। তাহলে আমরা 10,000 টাকাকে কয় ভাগ করলাম বলো তো? ওভারহেডের 10,000 টাকাকে 3 ভাগ করলাম, 3,000, 3,000 আর 4,000। তো প্রোডাকশন ডিপার্টমেন্ট 3,000, 3,000, 6,000, আর সার্ভিস বা সাপোর্ট ডিপার্টমেন্ট 4,000। এই যে 10,000 টাকাকে 3 ভাগ করলাম, এই বন্টনটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এখন সাপোর্ট ডিপার্টমেন্টের যে 4,000 টাকা, এটা যদি আলটিমেটলি আমি ওই যে প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা আছে এ এবং বি, যাদের আগে থেকেই ওভারহেড আছে 3,000 এবং 3,000, তো এই দুই ডিপার্টমেন্টের মধ্যে যদি 4,000 টাকা বন্টন করে দিলাম, ধরো এইভাবে বন্টন করলাম যে দুইজনে সমানভাবে নিল, অর্থাৎ 2,000 2,000 করে, তাহলে সাপোর্ট ডিপার্টমেন্টে 4,000 টাকা বন্টন হয়ে গেল। সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট এর এখন ওভারহেড 5,000, মানে আগের 3,000 আর এখান থেকে 2,000। আর প্রোডাকশন ডিপার্টমেন্ট বি এর আগে 3,000 আর এখান থেকে হলো 2,000। তাহলে এখন বলো তো, এই 4,000 টাকা সাপোর্ট ডিপার্টমেন্টে 4,000 বন্টন করার কারণে এখন আর সাপোর্ট ডিপার্টমেন্টের ওভারহেড কস্ট আছে কোনো, নাকি বন্টন হয়ে গেছে? বন্টন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বন্টন হয়েছে কোন ডিপার্টমেন্টের মধ্যে বলো তো? প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে। এই যে আমি সাপোর্ট ডিপার্টমেন্ট যে শূন্য করে ফেললাম বন্টন করে, প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিলাম, এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আর তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বুঝতে পারছো সবাই? আমি একটু অডিও ইয়েতে বললাম, এরপরে তোমরা ওখান থেকে দেখে নিও। আমরা ইলাস্ট্রেশন 6 এখানে দেখব নতুন রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটা আমরা গত ক্লাসে করছিলাম, এটা একটু দেখে তারপরে আমরা নতুন একটা মেথডে আজকে যাব। সেক্ষেত্রে তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট দেওয়া আছে, একটা হলো পি, কিউ আর হলো আর, আর সার্ভিস ডিপার্টমেন্ট দেওয়া আছে এক্স, ওয়াই। তো এই প্রশ্নের মধ্যে অলরেডি প্রাইমারি ডিস্ট্রিবিউশন করা আছে, অর্থাৎ পি এর 35,000 টাকা, কিউ এর 64,000, আর এর 19,000, ডিপার্টমেন্ট এক্স এর 22,000 এবং ওয়াই এর 38,000 টাকা। তো এই যে মোট 5টা ডিপার্টমেন্ট কে কত টাকা ওভারহেড বহন করবে, এই যে লেখা আছে ওভারহেড বহন করবে, এটা যেহেতু দেওয়া আছে তার মানে প্রাইমারি ডিস্ট্রিবিউশন শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা, যে এই যে এক্স এর যে 22,000 আর ওয়াই এর যে 38,000, এই দুইটা টাকা আলটিমেটলি তিনটা ডিপার্টমেন্টের মধ্যে যাবে, পি কিউ আর এর মধ্যে যাবে।
সেই ক্ষেত্রে রেশিওটা হলো 30%, 35% এবং 25%। আর এখানে হলো 25, 30 আর 30%। আমরা এখন রেশিওটা দেখব। তাহলে প্রথমে আমরা বন্টন করব 22,000 টাকা। দেখো, এই 22,000 টাকা যখন বন্টন করব তো 22,000 জিরো হবে। আর ওয়াই পাবে কত পার্সেন্ট? ওয়াই পাবে এই যে 10%। তো এই 10%-এ কত হয়? 2,200 টাকা। এবার 38,000-এর সাথে 2,200 যোগ হয়ে 40,200 হবে। এবার এই 40,200 ওয়াই, এখান থেকে এক্স কত পার্সেন্ট পাবে? 15% পাবে। এই যে 15%, হ্যাঁ। এইভাবে বন্টন করতে করতে আলটিমেটলি আমাদের হাতে ওয়াই থাকে 9 টাকা। তো আমি টোটাল 9 টাকা বন্টন করার সময় খুবই সামান্য পরিমাণ টাকা আসার কারণে এক্সের এখানে কোনো টাকা আর রাখলাম না। 3 টাকা, 3 টাকা, 3 টাকা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিলাম। আর সার্ভিস ডিপার্টমেন্টের এক্স আর ওয়াই এখানে ওভারহেড শূন্য থাকলো। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। গত ক্লাসও আমরা এটা দেখছি। এখন আমরা এখানে ইলাস্ট্রেশন 7-এ সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড, সমীকরণ পদ্ধতিতে কিভাবে এই এক্স এবং ওয়াই ডিপার্টমেন্টের যে ওভারহেড এটাকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করা যায়, এটা একটু আমরা দেখব। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এল এম এন, আমরা সমীকরণ পদ্ধতিতে করব। খুবই সহজ প্রশ্ন, কিন্তু একই রকম প্রশ্ন। দেখো রেশিওগুলো সব কিছু ঠিক আছে। তবে পিছনে যদি আমি আবার যাই তাহলে খেয়াল করো, যখন আমি 22,000 টাকা বন্টন করলাম তখন 22,000 টাকা বন্টন ডানে বামে সব দিকে হয়েছে, কিন্তু এই যে ওয়াইয়ের মধ্যেও আসছে 10%, 2,200, এবং বাকি পার্সেন্টগুলো 30, 35, 25%। এই যে 30%, 35%, 25%। এই যে 30%-এ 6,600, 35%-এ 7,700, 25%-এ 5,500, এটা আসছে। তো আমি এই স্লাইডে আনলাম কেন তোমাদেরকে আবার, যে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে এইভাবে প্রোডাকশন ডিপার্টমেন্টেও যায়, আবার কিছু টাকা এই যে সার্ভিস বা সাপোর্ট ডিপার্টমেন্টের এখানেও আসে। কিন্তু সিমালটেনিয়াস ইকুয়েশন মেথডে একটা সমীকরণ দাঁড় করাইতে হবে। করানোর সময় এখানে যেটা করতে হবে, আমি একটা দাগ দিয়ে দেখো, এইভাবে সমীকরণটা লিখতে হবে। এই যে এই যে নিচে নিচে আসবে, খেয়াল করো। অর্থাৎ এক্স তার আছে 22,000 টাকা, তার সাথে যুক্ত হবে 15%। এখন সমীকরণটা লেখার জন্য আমরা প্রথমে একটু ধরে নেই, প্রশ্নটা আবার এখানে দেওয়া আছে যে এক্স মানে হলো টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট এক্স। হ্যাঁ, এক্স ডিপার্টমেন্টের যে টোটাল ওভারহেড এটাকে আমরা এক্স বললাম। আর ওয়াই মানে ওয়াই ডিপার্টমেন্টের টোটাল ওভারহেড, এটাকে আমরা ওয়াই ধরলাম। এখন এই সমীকরণটা লেখাটা হলো গুরুত্বপূর্ণ। সমীকরণ লেখাটা বুঝতে পারছো কিনা দেখো। এই যে এক্স আসছে, এই যে এক্স ওভারহেড, তারপরে আসছে 22,000 টাকা, এই যে 22,000 টাকা, তারপরে প্লাস, এই যে প্লাস আসছে 15%, মানে 0.15। এখন এই 15%, এইটা 15%, এটার সাথে সম্পর্ক কার? এটার সাথে সম্পর্ক হলো ওয়াই। এই ওয়াই, বলো তো 1 নং সমীকরণটা বুঝতে পারছো কিনা? দাঁড় করানো বোঝা গেল? 1 নং সমীকরণ। এবার আরেকটা সমীকরণ দাঁড় করে, এই যে ওয়াই, হ্যাঁ, এই যে ওয়াই লিখলাম, এই যে ওয়াই, তারপরে ইকুয়াল দিয়ে কত লিখবো? 38,000, তারপরে এই যে 10%, 10%, তাহলে এই 10% আসছে কিসের বলো তো? এক্স। ঠিক আছে, এই দুইটা সমীকরণ দাঁড় করাইতে পারলে আর অসুবিধা নেই, তুমি পারবা। এখন এই 1 নং 2 নং সমীকরণের থেকে আমি কাজ করব, সমীকরণটা থেকে। তো 1 নং আর এলো 2 নং সমীকরণ আসছে। এখন আমরা যেটা করছি সেটা হলো এক্স এর মান, এই যে এক্স এর মান কত? 22,000 যোগ 0.15 ওয়াই, এই মানটাকে 2 নং সমীকরণে আমি বসাই দিলাম। তাহলে 2 নং সমীকরণে এই যে এক্স, এই এক্স এর জায়গায় টোটাল 22,000 যোগ 0.15 ওয়াই, এই মানটা আমরা এখানে বসেছি।
বসানোর পরে এই কাজগুলো এখন আমাদের করতে হবে, যে 0.10 ইন্টু 22,000 মানে 2,200, আবার 0.10 ইন্টু 0.15 মানে 0.015 ওয়াই। এটা স্বাভাবিক গুণ, এটা আমরা পারব। এখন আমরা ওয়াইগুলোকে বাম পাশে নিই, 38,000 যোগ 2,200 40,200, ওয়াই বাম পাশে নিয়ে যাই। তো এটা আমরা বিয়োগ করলে মানে এ ওয়াইয়ের সাথে একটা 1 আছে, এখান থেকে বিয়োগ করলে 0.015 বিয়োগ করলে থাকে কত? 0.985। তাহলে ওয়াই আসলে বাম পাশে রাখলে 40,200 বা 0.985, তাহলে ওয়াইয়ের মান আসে 40,812 টাকা ওয়াইয়ের মান। এইভাবে আমরা এক্স এর মান বের করি। এবার ওয়াই এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। এইটা ছিল 1 নং সমীকরণ, আর এই যে জায়গা এখানে ওয়াইয়ের জায়গায় আমরা 1 নং সমীকরণে মান বসিয়ে দিলাম 40,812 টাকা। তাহলে বসাইলে আমরা এক্স এর মান পাইলাম 28,122। তাহলে এখানে আমরা প্রথম কাজ হইল ইকুয়েশনটা দাঁড় করাইলাম, ইকুয়েশন এই সমীকরণটা দাঁড় করাইলাম। কি কি সমীকরণ? 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ। এই গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমরা কি করলাম? এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত এটা আমরা বের করলাম, ঠিক আছে? এই দুইটা কাজ করলাম আমরা। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই জায়গাটা একটু খুব সূক্ষ্মভাবে বুঝো। সেটা হলো যে এই ছিল প্রশ্ন, তো আমাদের এক্স এর মান আসছে, একটু আগে দেখে নাও, 28,122 আসছে। এই 28,122, এই যে এক্স এর মান 28,122, আর ওয়াই এর মান আসছিল 40,812। এই জায়গাটায় এই যে এক্স এর মান আসছে, এটাকে গুণ করতে হবে 90% দ্বারা। কেন 90% দ্বারা? খেয়াল করো, 90% দ্বারা গুণ করতে হবে এই পার্সেন্টেজ দ্বারা, যে এই যে এক্স এর এই যে জায়গাটা, এখান থেকে যদি ওয়াই 10% বাদ দিয়ে দিই, ওয়াই 10% বাদ দিয়ে দিই, অথবা বাদ দিয়ে দিয়ে এই কথা না বলে যদি বলি যে প্রোডাকশন ডিপার্টমেন্টের পার্সেন্ট মোট কত, বলো তো? 30%, 35% আর 25%, এতে মোট পার্সেন্ট কত হয়? না, হ্যাঁ 90%, 90%, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো 40,812, 40,812, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের পার্সেন্টগুলো খেয়াল করো, এই 10%ও না, এই 15%ও না, ঠিক আছে? তাহলে এই পার্সেন্টগুলো যোগ করলে কত হয়? 85%। অর্থাৎ এই সিমালটেনিয়াস ইকুয়েশন মেথডে তোমাকে এটা মনে রাখতে হবে যে এক্স এর মান এই যে 28,122 এবং ওয়াই এর মান 40,812, এই টাকাটাকে বন্টন করা যাবে না। বন্টন করতে হবে কত পার্সেন্ট? তাহলে বন্টন করতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের, এই যে প্রোডাকশন ডিপার্টমেন্টের রেশিও যত পার্সেন্ট, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের রেশিও কত পার্সেন্ট? এই যে এখানে আছে এক্স এর ক্ষেত্রে 90% এবং ওয়াই এর ক্ষেত্রে 85%। এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো, না হয় কিন্তু এটা তুমি সরাসরি 28,122 এবং 40,812 বন্টন করে দিবা, এইটা যাতে না হয়। হ্যাঁ, এই কাজটা করা যাবে না, তাহলে আমরা পার্সেন্ট পেলাম। তাহলে আমরা 28,112 বন্টন করব নাকি 25,310 টাকা বন্টন করব? 25,310। এখন বন্টন করব যে, সেটার জন্য পার্সেন্ট তো এইমাত্র নিলামই, সেটা কত? 90%। এই যে 30%-এর জন্য 30, 35-এর জন্য 35, 25%-এর জন্য 25, ঠিক আছে? এই রেশিওতে যদি আমি বন্টন করি, তাহলে টোটাল 25,310, এই যে 25,310। এখন এলে যাবে 8,437, এখানে 9,843, এখানে 7,030। এইভাবে 40,812কে বন্টন করা যাবে না, করতে হবে 34,690। কোন রেশিও অনুযায়ী?
রেশিও হবে এই যে 25%-এর জন্য 25, মানে পার্সেন্টগুলোকে আমি আনুপাতিক হার ধরে নিব এখানে, এইটাকে বন্টন করব। তাহলে টোটাল 34,690, 10,203, 12,000, 12,243। এই পদ্ধতিতে আমরা সিমাল্টেনিয়াস ইকুয়েশন মেথড করব। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো তোমরা। জি, তাহলে 8 নম্বরে দেখো। 8 নম্বরে এটা এই টাইপটা আমাদের মোটামুটি সব টাইপগুলো কমপ্লিট হয়েছে, মানে কস্ট অ্যালোকেশন এই চ্যাপ্টারে। তো এই এখানে যেটা আছে 8 নম্বরে, এটা আমরা আগে করছি। তারপর আমি শুধু একটু দেখাই দেব। 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে আর 4 সাপোর্ট ডিপার্টমেন্ট, 4টা সাপোর্ট ডিপার্টমেন্ট আছে। তো এখন এক্সপেন্সেস আর অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, সাপোর্ট ডিপার্টমেন্টের ওভারহেড আছে 40,000, 30,000, 16,000 আর ক্যান্টিনের 10,000। এখন এখানে আমরা এই প্রোডাকশন এ বি সি, প্রোডাকশন যে 3টা ডিপার্টমেন্ট আছে, এখানে আমরা এটাকে বন্টন করব। তো প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড দেওয়া আছে এখানে। প্রশ্নটা একটু ব্যতিক্রম দেখো। ব্যতিক্রম হলো উপরে দেওয়া আছে সাপোর্ট ডিপার্টমেন্টের ওভারহেড, উপরে সাপোর্ট ডিপার্টমেন্টের ওভারহেড। তো সাপোর্ট ডিপার্টমেন্ট আছে যে 4টা, এই যে 4 সাপোর্ট ডিপার্টমেন্ট কি কি, একটা হলো স্টোর, আরেকটা হলো টাইম কিপিং, আরেকটা হলো পাওয়ার, আরেকটা হলো ক্যান্টিন। ঠিক আছে, তাহলে 4টা সাপোর্ট ডিপার্টমেন্ট আমরা পাইলাম। আর 3টা যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেটা হলো এ, বি এবং সি। তো তাদের যে ওভারহেড, প্রোডাকশন ডিপার্টমেন্টের যে ওভারহেড, এই হলো 3 লাখ, 2,60,000 আর 2,40,000। সাধারণত পাশাপাশি দেওয়া থাকে, এখানে ওইভাবে দেওয়া নেই। উপরে দেওয়া আছে সাপোর্ট ডিপার্টমেন্ট আর এখানে দেওয়া আছে প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড। আর কিছু বেজ দেওয়া আছে। বেজ হলো হর্স পাওয়ার অফ মেশিন, নাম্বার অফ ওয়ার্কার্স, ভ্যালু অফ স্টোরস রিকুইজিশন। তো এর পোর্শন দ্য কস্ট অফ ভেরিয়াস সাপোর্ট ডিপার্টমেন্ট। তো সাপোর্ট ডিপার্টমেন্টের যে কস্ট, মানে 40,000, 30,000, 16,000, 10,000, এই খরচগুলোকে অ্যাপোর্শন করতে বলছে, বন্টন করতে হবে, অ্যালোকেট করতে হবে, টু প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করতে হবে। তো সেই ক্ষেত্রে স্টোরের যে ওভারহেড, স্টোরের ওভারহেড বন্টন হবে কিসের ভিত্তিতে? ভ্যালু অফ স্টোরসের ভিত্তিতে। টাইম কিপিং বন্টন হবে নাম্বার অফ ওয়ার্কারের ভিত্তিতে। ক্যান্টিনের খরচ বা ওভারহেডও বন্টন হবে নাম্বার অফ ওয়ার্কারের ভিত্তিতে। আর পাওয়ার, এটা বন্টন হবে হর্স পাওয়ারের ভিত্তিতে। এখন এই রেশিওগুলো আসছে কিভাবে? 5, 3, 2। দেখি কিভাবে আসছে। এটা নাম্বার অফ স্টোর, এই যে ভ্যালু অফ স্টোর রিকুইজিশন। তাহলে এটা 3টা করে শূন্য বাদ দাও, 3 শূন্য বাদ, 3 শূন্য বাদ, 5,000-এর 3টা শূন্য বাদ, তাহলে 5, 3 আর হলো 2। এই যে ভ্যালু অফ স্টোরের ক্ষেত্রে 5, 3 আর হলো 2। আর নাম্বার অফ ওয়ার্কারের রেশিও 4, 3, 3, 4, 3। এই যে একটা করে শূন্য বাদ, ঠিক আছে, 4, 3, 3। তাহলে আমরা এবার এই বন্টনগুলো দেখি। স্টোর ডিপার্টমেন্টের ওভারহেড ছিল কত টাকা? 40,000 টাকা। তাহলে এই রেশিও অনুযায়ী বন্টন হবে 20,000, 12,000 আর 8,000। বলো তো এখানে 40,000-কে কত দিয়ে ভাগ করতে হবে? কে পারবা? হ্যাঁ, 10 দ্বারা ভাগ করব, 5 দ্বারা এটাকে গুণ করব। এখানে কত দিয়ে গুণ করব? 3 দ্বারা, 2 দ্বারা। হ্যাঁ, তাহলে সবগুলা পারবা আশা করি। শুধু এখানে মনে রাখার বিষয় হলো স্টোর ডিপার্টমেন্টেরটা বন্টন হবে ভ্যালু অফ স্টোরের ভিত্তিতে, টাইম কিপিং নাম্বার অফ ওয়ার্কার, ক্যান্টিনও নাম্বার অফ ওয়ার্কার, আর পাওয়ারটা হর্স পাওয়ারের ভিত্তিতে। এই ভিত্তিগুলো মনে রাখবো। আমরা গত ক্লাসে এই ভিত্তিগুলো মনে রাখার জন্য ওখানে স্লাইড দেওয়া আছে, অথবা বই থেকেও দেখে নিতে পারো। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, রিপিটেড ডিস্ট্রিবিউশনের আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা খুবই ইজি, তো দেখবা তোমরা এখান থেকে। এই যে এই 14,000 বন্টন করলো, এখানে আসছে আবার এই দুইটা মিলে আসছে 14,250।
আবার এক্স সহ প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করছে। আবার এখানে আসছে 3,562, এটা আশা করি পারবা। এই সর্বশেষ 9 টাকা আসছে, টোটাল 9 টাকায় দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট পি আর কিউ এর মধ্যে বন্টন করে দিয়েছে। মূলত এই দুইটা মেথডেই চেঞ্জ করে আসে, কোনোবার রিপিটেড ডিস্ট্রিবিউশন, কোনোবার সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড, এটা আসে। আমরা 10টা দিয়ে শেষ করবো, ইলাস্ট্রেশন 10। এখানে যেটা বলা আছে রিকোয়ারমেন্ট দেখি, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট আর অ্যামাউন্ট অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড, আর সর্বশেষ একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। আর তার আগে আমরা প্রশ্নটা যদি একটু দেখি, এক্স কোম্পানি ইউজেস জব অর্ডার কস্টিং, ইট অ্যাপ্লাইজ ওভারহেড কস্ট টু জবস অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। তো ওভারহেড কস্ট বন্টন করা হয় অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। বলো তো ওভারহেড কস্ট বন্টন করা হয় কিসের ভিত্তিতে? ডাইরেক্ট লেবার কস্টের ভিত্তিতে। হ্যাঁ, এই যে লেখা আছে, ইট অ্যাপ্লাইজ ওভারহেড কস্ট টু জবস অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। তো এখানে কোম্পানি এস্টিমেটস দ্যাট ইট উইল ইনকার 25,000 ইন ডাইরেক্ট লেবার কস্ট। তো 25,000 হবে ডাইরেক্ট লেবার কস্ট, আর 5,50,000 হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বলো তো এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে 5,50,000 আর ডাইরেক্ট লেবার কস্ট যে 25,000, এটা কি অ্যাকচুয়াল কস্ট নাকি এটা এস্টিমেটেড? হ্যাঁ, এটা এস্টিমেটেড, মানে ধরা হয়েছে যে ডাইরেক্ট লেবার কস্ট 25,000 আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 5,50,000 ধরা হইল। আচ্ছা, এখন যখন বললো ডিউরিং দ্য ইয়ার, মানে তো এই বছরে 30,000 ডাইরেক্ট লেবার কস্ট ওয়ার ইনকার্ড, তাহলে ডাইরেক্ট লেবার কস্ট ধরা হইল 25,000, কিন্তু সত্যিকার অর্থে ডাইরেক্ট লেবার কস্টের জন্য ব্যয় হলো 30,000 টাকা। আর 30,000 টাকা। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড ধরা হয়েছিল বা এস্টিমেট করা হয়েছে কয় টাকা বলো তো? ম্যানুফ্যাকচারিং ওভারহেড ধরা হয়েছে 5,50,000 টাকা। আর ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকচুয়াল হয়েছে কত, মানে ওভারহেড হয়েছে এই যে এগুলার যোগফল, অ্যাকচুয়াল ওভারহেড কস্ট ইনকার্ড, এটা হইল। তাহলে আমরা এখানে দুই ধরনের তথ্য পাইলাম। এবার যদি এতক্ষণ বললাম যে এটা সামারি যদি করি, যে ডাইরেক্ট লেবার কস্ট এস্টিমেটেড দেওয়া আছে 25,000 আর অ্যাকচুয়াল হয়েছে 30,000। ম্যানুফ্যাকচারিং ওভারহেড এস্টিমেটেড দেওয়া আছে 5,50,000 আর অ্যাকচুয়াল হয়েছে এই যে এই টাকাগুলো। বলো তো এখানে অ্যাকচুয়ালের যোগফলটা কত? একজন যোগ করে বলো তো দেখি। 5,60,000 টাকা, ফাইন। তো এখানে যদি আমি 5,60,000 এটা লিখি, তাহলে এস্টিমেটেড ধরা হয়েছে 5,50,000 আর অ্যাকচুয়াল ওভারহেড হলো 5,60,000 টাকা। এবার আমরা প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বের করব। প্রিডিটারমাইন্ড মানে হলো এস্টিমেটেড। বলো প্রিডিটারমাইন্ড মানে কি? এস্টিমেটেড ওভারহেড রেট বের করব। তাহলে এটা করি আমরা আগে। তো প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, এটার মধ্যে যেহেতু এটা বলা আছে এস্টিমেটেড ওভারহেড রেট, তার মানে এখানে যে ওভারহেড আছে এটা কি অ্যাকচুয়ালটা আসবে না এস্টিমেটেডটা আসবে? এস্টিমেটেড ওভারহেড আসবে। তো এস্টিমেটেড ওভারহেড কত টাকা? 5,50,000 টাকা। আচ্ছা, তাহলে নিচে হবে বেস। বলো তো ওভারহেড বন্টন হবে এই অঙ্কে কিসের ভিত্তিতে? ডাইরেক্ট লেবার কস্টের ভিত্তিতে, ঠিক আছে? ইট অ্যাপ্লাইজ ওভারহেড কস্ট টু জবস অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। তাহলে এস্টিমেটেড ওভারহেড বসাইলাম 5,50,000 টাকা, আর বেস দিয়ে আছে ডাইরেক্ট লেবার কস্ট। তো ডাইরেক্ট লেবার কস্টের এস্টিমেটেড ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে কত টাকা? 25,000 টাকা, ঠিক আছে? তাহলে রেট আছে কত? 2,200%। এর মানে কি? এর মানে হলো, আচ্ছা এখানে আমরা বলো তো 100 দ্বারা গুণ করলাম কেন, যারা গত ক্লাস করছিল? হ্যাঁ, টাকায় দেওয়া আছে, ফাইন, মানে বেসটা টাকায় দেওয়া আছে, এই কারণে 100 দ্বারা গুণ হবে। ধন্যবাদ তোমাকে। এখন এই 200% মানে কি? মানে হলো এই ডাইরেক্ট লেবার কস্ট যা হবে, ডাইরেক্ট লেবার কস্ট যা হবে, যেমন এখানে আছে 25,000, তো এই 25,000 এর 2,200
পার্সেন্ট 2200% হবে ওভারহেড। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবা। যদি এমন হয় যে ডাইরেক্ট লেবার কস্টের পরিমাণ 40,000 টাকা, ডাইরেক্ট লেবার কস্টের পরিমাণ 40,000 টাকা। এখন আমি এখানে লিখি ডাইরেক্ট লেবার কস্ট 40,000 টাকা। এখন বলো তো ওভারহেড কয় টাকা হবে? কে পারবা? দেখো কি করবো বলো তো, 40,000 কে কি করবো? 40,000 গুণ কত লিখবো? 40,000 গুণ 2200%। বলো 40,000 গুণ 2200% কত? হ্যাঁ, 8,80,000। অর্থাৎ আমরা যে 2200% রেশিওটা বের করলাম, কেন বের করলাম? বের করছি হলো যে ডাইরেক্ট লেবার কস্ট যা হবে তার 2200% হবে ওভারহেড। এবার বলো যে ডাইরেক্ট লেবার কস্ট যদি হয়, ডাইরেক্ট লেবার কস্ট যদি 5,000 টাকা হয়, 5,000 টাকা হয়, তাহলে বলো ওভারহেড কয় টাকা হবে? হ্যাঁ, কিভাবে বের করবো? 5,000 গুণ 2200%। ঠিক আছে, এই পার্সেন্টটার মানে হলো এটা। কারণ এই পার্সেন্টের মধ্যে এই ডাইরেক্ট লেবার কস্ট, এই যে 25,000, এটার সাথে সম্পর্ক হলো ওভারহেডের। অর্থাৎ ডাইরেক্ট লেবার কস্ট যা হবে তার 2200% হবে ওভারহেড। আচ্ছা, তাহলে আমরা রেটটা বের করলাম, এই রেট বের করলাম আমরা 2200%। এবার আমরা আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড বের করব। তো এখানে এই জায়গাটা একটু মনে রাখবা, আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড বের করার সময় আমরা জিজ্ঞেস করবো অ্যাপ্লাইডকে, অ্যাপ্লাইড বড় না ছোট? যদি বড় হয় তাইলে হবে ওভার অ্যাপ্লাইড, আর যদি ছোট হয় তখন হবে আন্ডার অ্যাপ্লাইড। এখন আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড কত টাকা? অ্যাপ্লাইড হলো 6,60,000 টাকা। এটা কিভাবে আসছে? অ্যাপ্লাইড বের করব কিভাবে? খেয়াল করো, প্রশ্নের মধ্যে অলরেডি ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুইটা দেওয়া আছে, দুইটা। একটা হলো একজনে ক্যালকুলেশন করে এখানে বলছো যে অ্যাকচুয়াল ওভারহেড কত দেওয়া আছে? 5,60,000 টাকা। বলো 5,60,000 টাকা কি ওভারহেড? অ্যাকচুয়াল ওভারহেড। আর 5,50,000 টাকা কি ওভারহেড বলো তো? হ্যাঁ, এস্টিমেটেড ওভারহেড 5,50,000 আর অ্যাকচুয়াল ওভারহেড 5,60,000। ঠিক আছে, এখন এই গেল দুইটা। তাহলে প্রশ্নের মধ্যে কয়টা ওভারহেড দেওয়া আছে বলো তো? দুইটা ওভারহেড দেওয়া আছে। এখন আমাদেরকে যখন বলা হইলো যে অ্যামাউন্ট অফ ওভার আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড, এই যে ওভার ওর আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড যখন বের করতে বলছে, তখন আমাদেরকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই অ্যাপ্লাইড বের করতে হবে। এখন এই অ্যাপ্লাইড বের করার ফর্মুলা কি? অ্যাপ্লাইড বের করার ফর্মুলা হলো ওই যে বেজ যেটা বলা আছে, বেজের অ্যাকচুয়াল, আমাদের বেজ, এই যে বেজ, এটার অ্যাকচুয়াল। বলতো আমাদের এখানে বেজ দেওয়া, বেজ অ্যাকচুয়াল ইন্টু রেট, এই হলো ফর্মুলা। তাহলে বেজ হলো কি আমাদের? বেজ হলো ডাইরেক্ট লেবার কস্ট, এই যে ডাইরেক্ট লেবার কস্ট। তো বা ডাইরেক্ট লেবার কস্ট বুঝলাম। তো ডাইরেক্ট লেবার কস্ট তো প্রশ্নে দুইটা আছে, একটা হলো এস্টিমেটেড ডাইরেক্ট লেবার কস্ট 25,000, আর অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার কস্ট 30,000। বলো তো আমাদের অ্যাপ্লাইড বের করতে গেলে আমরা এস্টিমেটেডটা ধরবো নাকি অ্যাকচুয়ালটা ধরবো? ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার কস্ট আছে কত টাকা? এই যে এই 30,000। আর এটার সাথে রেট আমরা বের করছিলাম কত পার্সেন্ট? 2200%। তাহলে বলো তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাইড কয় টাকা হইলো?
6,60,000 টাকা। এবার আমরা আন্ডার অ্যাপ্লাইড আর ওভারহেড বের করব। এটা বের করার সময় এই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বের করার সময় আমরা অ্যাপ্লাইডকে প্রশ্ন করব। তাহলে এখন দেখো, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই যে যোগ করে তোমরা বললা 5,60,000 টাকা হয়েছে, আর অ্যাপ্লাইড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কয় টাকা আসছে বলো তো? 6,60,000 টাকা। এখন দুইটা ওভারহেড আসছে আমাদের এখানে, একটা হলো অ্যাপ্লাইড আর আরেকটা হলো অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়াল আসছে কত টাকা? 5,60,000 টাকা। আর অ্যাপ্লাইড আসছে কত টাকা? 6,60,000 টাকা। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করব কাকে? অ্যাপ্লাইড কে নাকি অ্যাকচুয়াল কে? অ্যাপ্লাইড কে প্রশ্ন করব। অ্যাপ্লাইড কে প্রশ্ন করব যে অ্যাপ্লাইড আপনি বড় না ছোট? জি, অ্যাপ্লাইড যদি বড় হয় তখন হবে ওভার অ্যাপ্লাইড, আর যদি ছোট হয় তখন হবে আন্ডার অ্যাপ্লাইড। ঠিক আছে? হুম, আন্ডার। এখন এখানে যোগফল বিয়োগফলের কোনো ব্যাপার নাই, ব্যাপারটা হলো পার্থক্যটা নিতে হবে। তাহলে 6,60,000 আর 5,60,000 পার্থক্য কত টাকা? 1,00,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এই 1,00,000 টাকা লিখবো পার্থক্য থেকে, আর ওভার অ্যাপ্লাইড লিখবো যদি অ্যাপ্লাইড বড় হয়, আর যদি অ্যাপ্লাইড ছোট হয় তাহলে লিখবো আন্ডার অ্যাপ্লাইড। জি, এবার আমরা রিকোয়ারমেন্ট সি দিয়ে আমরা শেষ করব। জার্নাল এন্ট্রি লিখব টু ক্লোজ ওভার অর আন্ডার। যখন ওভার অ্যাপ্লাইড হবে তখন জার্নাল হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কোন টাকার? ওই যে যে টাকার ওভার অ্যাপ্লাইড হয়েছে। তাহলে বলো তো ওভার অ্যাপ্লাইডের 1,00,000 টাকা আমাদের ওভার অ্যাপ্লাইড হয়েছে, তার জন্য জার্নাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। যদি আন্ডার অ্যাপ্লাইড হইতো তাহলে কি জার্নাল হইতো? কে পারবা? আন্ডার অ্যাপ্লাইড হলে আমরা কি জার্নাল দিতাম? এই জার্নালটা কিসের? ওভার অ্যাপ্লাইডের না আন্ডার অ্যাপ্লাইডের? ওভার অ্যাপ্লাইডের। তাহলে বলো আন্ডার অ্যাপ্লাইডের জন্য কি জার্নাল হবে? এটার উল্টা জার্নাল হবে। তখন কস্ট অফ গুডস সোল্ড কি হবে? ডেবিট হবে। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ইলাস্ট্রেশন 10-এ ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডের জার্নালটা দেখলাম। তারপরে আমরা ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বের করলাম। আচ্ছা, এই ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বের করার সময় অ্যাপ্লাইডের সাথে অ্যাকচুয়ালের তুলনা হবে, আর প্রশ্ন করা হবে অ্যাপ্লাইডকে, বড় হলে ওভার অ্যাপ্লাইড, ছোট হলে আন্ডার অ্যাপ্লাইড। আরেকটা কাজ করলাম কি, রেট বের করলাম। রেট বের করার সময় বাজেটেড ওভারহেডকে ভাগ করলাম বেস দ্বারা। তো এই 10টা ইলাস্ট্রেশন এখানে আমরা শেষ করলাম। আরও কয়েকটা আমি স্লাইড গ্রুপে শেয়ার করব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টারে যাব তোমাদের।